গোবিন্দপুর গ্রামে রূপ নামের এক দিনমজুর তার বউ লক্ষ্মী, তার এক ছেলে রেহান, মেয়ে কুসুমকে নিয়ে একসাথে বসবাস করত। রূপ অনেক দয়ালু এবং সাদাসিধে প্রকৃতির ব্যক্তি ছিল। ওগো, আপনি তো জানেন সামনে বর্ষার সময় আসছে। আগের বছর বর্ষার সময় অনেক কষ্ট করে দিন পার করতে হয়েছে। আমাদের ঘরের ছাউনি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে আছে। যদি ঠিক না করতে পারি তাহলে এই বছর আমাদের অনেক কষ্ট পোহাতে হবে। বৃষ্টির জল তো আমাদের ঘরে ভেসে যাবে তাহলে। তুমি ঠিক বলেছ লক্ষ্মী, আগের বছরও আমাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে। এই বছর যেভাবে করে হোক আমাদের ঘরের ছাউনিটা ঠিক করতে হবে। লক্ষ্মী, আমি এখন মহাজনের কাছে গেলাম। যদি মহাজন আমাকে টাকা দেয় তাহলে অতি তাড়াতাড়ি আমাদের ঘরের ছাউনি ঠিক করার কাজ শুরু করে দেব, কেমন? এই কথা বলে রূপ মহাজনের বাড়ির দিকে চলে যায়। মহাজন মশাই, আপনি তো জানেনই আমার কাছে একটুও টাকা পয়সা নেই। বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, আমার ঘরের ছাউনি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে আছে। এবার যদি আমার ঘরের ছাউনি ঠিক না করি তাহলে বর্ষার জল সব ভিতরে চলে আসবে। আগের বার তো পাড়া প্রতিবেশীরা আমাদের ঘরের জিনিসপত্র রাখতে দিয়েছিল, কিন্তু সেই লোক এবার বলেছে আমার জিনিসপত্র আর রাখতে দেবে না। যদি আমার ঘরের ছাউনি এবার ঠিক না করি তাহলে ঘরের জিনিসপত্র সব জলে ভিজে নষ্ট হয়ে যাবে। মহাজন, যদি আপনি আমাকে কিছু অগ্রিম টাকা দেন তাহলে ভবিষ্যতে যে কাজ করব সে কাজের মজুরি থেকে আপনি কিছু করে টাকা কেটে নিয়েন। রূপ, তুমি ভালোভাবেই জানো যে আমি তোমাকে কোনো কিছুর জন্যই নিষেধ করি না। আমি সব সময় তোমাকে সহযোগিতা করি। আর তুমি এটাও জানো যে এবছর আমাদের জমির ফসলের চাষ ভালো হয়নি। এ কারণে অনেক লোকসান হয়েছে। এই জন্যই আমাকে চাষবাস বন্ধ করতে হবে। তুমি অন্য কোথাও কাজের খোঁজ করে নিও। আমি এখন আর চাষবাস করতে পারবো না। মহাজন মশাই, আমি এই সময় কোথায় কাজ খুঁজবো? আমি তো আপনার কাছে টাকা ধার চাইতে এসেছিলাম, আর আপনি তো আমার জীবিকাই কেড়ে নিলেন। আমি এখন কি করব? রূপ, আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, কিন্তু আমি কি করব বলো তো? আমিও তো অনেক সমস্যার ভিতরে আছি। যদি ফসলের চাষবাস ঠিক মতো না হয় তাহলে আমি তোমাকে টাকা কিভাবে দেব বলো? রূপ, আমারও তো বউ বাচ্চা পরিবার আছে, আমারও তো চিন্তা ভাবনা আছে নাকি? এবার মনে হচ্ছে আমাকেও কোথাও কাজ করতে হবে। রূপ অনেক হতাশা ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। ওগো, মহাজনের কাছে তো গিয়েছিলেন, টাকা কি পেলেন? লক্ষ্মী, মহাজন মশাই আমাকে টাকা না দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। তার অবস্থাও ঠিক আমাদের মতোই। সে আর তার জমির চাষাবাদের কাজ করবে না বলেছে। আমাকে সে তার কাজকর্ম থেকে নিষেধ করে দিয়েছে যেতে। আমাকে অন্য কোথাও কাজের খোঁজ করতে হবে। ওগো, এই তো আপনি অনেক বড় সমস্যার কথা বলছেন। আগে তো বাড়ি ঘরের চিন্তা ছিল, এখন আবার নতুন করে কাজের চিন্তা শুরু হলো। এখন এই বর্ষাকালে কোথায় কাজ পাবেন? আপনার যদি কাজকর্মই না থাকে তাহলে বাড়িঘর ঠিক কিভাবে করবেন? লক্ষ্মী, তুমি অত ভাবনা চিন্তা করো না। কালকে আমি কোথাও না কোথাও কাজের খোঁজ করব। যদি ভগবান চায় তো ঘরের চাউনিটা আমিই ঠিক করব। পরের দিন রূপ কাজের খোঁজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় যাওয়ার পর তার চোখ ধানের আড়তে গিয়ে পড়ে। সে মনে মনে ভাবে, আরে, সামনে একটা ধানের আড়ত দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে মনে হয় একটা কাজের খোঁজ পাবো। মহাজন মশাই, আপনার আড়তে কি আমার জন্য কাজ পাওয়া যাবে? আমার আড়তের কাজ করার জন্য পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য লোকের দরকার আছে, কিন্তু তুমি কি ধরনের কাজ করো? মহাজন মশাই, আমি চাষাবাদের কাজ করেছি, মাঝে মধ্যে নানান ফ্যাক্টরিতেও কাজ করেছি। আমার গোডাউনে কাজ করার অভিজ্ঞতাও আছে। আমাকে যে ধরনের কাজ করাবেন আমি সেই ধরনের কাজের জন্যই প্রস্তুত আছি। দয়া করে যদি আপনি আমাকে একটা কাজ দিতেন তাহলে আমি অনেক কষ্ট করে কাজ করে আপনাকে খুশি করতাম।
দেখো, কষ্ট করে সকল লোকই কাজ করে, কিন্তু এখানে জমির চাষাবাদের কাজ না, এখানে বস্তা ওঠা নামানোর কাজ করা হয়। জি মহাজন মশাই, আমি কাজ করতে পারবো। আপনি আমাকে বলেন কবে থেকে কাজে আসা লাগবে। দেখো, বর্তমানে আমার কাছে যে কাজ আছে সে কাজের জন্য অলরেডি লোক আছে। যখন আবার কাজের জন্য লোকের দরকার হবে তখন আমি তোমাকে খবর দেব। এখন আমার লোকের দরকার নেই। এ কথা শুনে রূপ অনেক হতাশ হয়ে পড়ে এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে থাকে, কিন্তু কোনো জায়গায় কাজ পায় না। আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো জায়গায়ই তো কাজ পেলাম না। ওদিকে তো আমি লক্ষ্মীকে বলে এসেছি ঘরের ছাউনি ঠিক করব, কাজকর্ম করব, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো কাজই পেলাম না। এদিকে বাড়িতে খাবার দাবারও ঠিক মতো নেই, তারপরে তো কাজকর্মও পাচ্ছি না। কাজকর্ম যেটা আগে ছিল সেটাও তো বাদ হয়ে গেছে। এখন লক্ষ্মীকে বাড়ি গিয়ে আমি কি বলবো? লক্ষ্মী তো অনেক কষ্ট করছে আমার জন্য। সারাদিন ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হওয়ার কারণে সে একটি দোকানে জল খাওয়ার জন্য যায়। সেখানে একটি লোক বলে ওঠে, আরে রবি ভাই, এবছর শুনতে পাচ্ছি অনেক বর্ষা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে এ তুমি কেমন কথা বলছো? এরকম যদি হয় তাহলে মাঠের সকল ফসল নষ্ট হয়ে যাবে, তখন তো দেশের দুর্ভোগ শুরু হয়ে যাবে, তখন গ্রামের সকল কৃষকের অনেক কষ্ট হবে। আরে ভাই, খবর যেটা শুনেছি সেটাই তো আমি বলছি তোমাকে। আরে খবরে তো নানান ধরনের মিথ্যে কথা বলে খবর প্রচার করার জন্য। আগের বছর খবরে বলেছিল এই বছর নাকি কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু হয়েছিল উল্টোটা। এই বছরই সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল। আমার তো অনেক কষ্ট হয়েছিল সেই বছর, আমার হোটেলে অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ ভাই, তোমার কথাও ঠিক আছে, খবরের উপর বিশ্বাস না রাখাই ভালো। তারপরেও আমাদের সাবধানতাই থাকা ভালো। যদি এরকম হয় তাহলে আমরা আগেই সমস্যার সমাধান করতে পারি। রূপ তাদের কথা শুনে মনে মনে বিভ্রান্তি বোধ করে। তখন সে বাড়ি ফিরে যায়। লক্ষ্মী, আমি সারাদিন বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করেছি, কিন্তু কোথাওই কোনো কাজ পাইনি। এখন আমি কি করব বলো? এখন তো বাড়িতে কোনো খাবারও নেই। এদিকে সকাল থেকে কুসুমকে অনেক অসুস্থ মনে হচ্ছে, সারা শরীর গরম মনে হচ্ছে, ওর জ্বর হয়েছে। আপনি তার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসুন দয়া করে। লক্ষ্মী, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এখন আমি কুসুমের জন্য কিভাবে ওষুধ নিয়ে আসব? কিছু সময়ের মধ্যে কুসুমের অবস্থা অনেক খারাপের দিকে যেতে থাকে। ওগো, যদি কুসুমকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা না করে তাহলে তো ওর অবস্থা অনেক খারাপ হতে পারে। আমাদেরকে তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে গো। আমি বুঝতে পারছি লক্ষ্মী, কিন্তু আমার কাছে এখন একটাও টাকা পয়সা নেই। তাহলে কিভাবে ডাক্তারের কাছ থেকে কুসুমের জন্য ওষুধ নিয়ে আসব? কিন্তু এক কাজ করা যায়, চলো আমরা রবির কাছে গিয়ে তাকে বলি, সে আমাদেরকে একটা না একটা উপকার অবশ্যই করবে। রবি দাদা, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে চিকিৎসা করাতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যদি তুমি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে আমি কুসুমকে চিকিৎসা করাতে পারবো, তাহলে অনেক উপকৃত হতাম। তোমার উপকারের কথা আমি জীবনেও ভুলতাম না। রূপ, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমারও অবস্থা খুব একটা ভালো নেই। আমার সংসারে অনেক খরচ, বাচ্চা লেখাপড়া অনেক খরচ। যত টাকা ইনকাম করি তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই দুঃসময়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না, আমার অনেক খারাপ লাগছে। যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে তোমাকে আমি অবশ্যই সাহায্য করতাম। রবি দাদা, এটা শুধু টাকার হিসাব না, এটা আমার মেয়ের জীবনের হিসাব নিকাশ। তুমি কি সত্যি আমার এই দুঃসময়ে সাহায্য করবে না? আমার মেয়ের জীবন কি তোমার দয়ার সমতুল্য না? রূপ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যিই সাহায্য করতে চাইছিলাম, কিন্তু আমার নিজের অবস্থাই ভালো না, এই জন্যই আমি তোমাকে সাহায্য করতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস কেউ না কেউ তোমাকে অবশ্যই সাহায্য করবে। এই কথা বলে রবি ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে রবির বউ বলে ওঠে,
কে এসেছিল যে এত জোরে জোরে কথা বলছিল? আরে আমার বন্ধু রূপ এসেছিল। তার মেয়ে কুসুম অসুস্থ, তার চিকিৎসা করার জন্য আমার কাছে টাকা ধার চাইতে এসেছিল, কিন্তু আমি তাকে সোজাসুজি নিষেধ করে দিয়েছি, টাকা ধার দিতে পারবো না। কিন্তু সে তো তোমার আগে অনেক ভালো বন্ধু ছিল, সে তোমার বিপদে আপদে অনেকবার সাহায্য করেছে, তুমি কেন তাকে টাকা ধার দেওয়ার জন্য নিষেধ করে দিলে? আরে আমি তো কোনো দাম ধাম খুলিনি যে যে আসবে তাকেই টাকা ধার দিতে হবে। আর তুমি বলছো বন্ধুর কথা? আমি ততক্ষণই বন্ধু রাখি যতক্ষণ আমার লাভ হয়। ধরে নাও যে আমি তাকে টাকা ধার দিলাম, সে যদি আমার টাকা পরিশোধ করতে না পারে তখন কি হবে? তার তো এখন কোনো কাজকর্মই নেই। আমার মনে হয় তোমার এরকমটা করা ঠিক হয়নি। যদি তার মেয়ের কিছু হয়ে যায় তখন? আরে হয়ে গেলে হয়ে যাবে, তা সে বুঝবে আর তার বউ বুঝবে। আমি ছাড়া আরো অনেক লোক আছে, কেউ না কেউ তাকে সাহায্য করেই দেবে। ওপরওয়ালাকে ভয় করো, বিপদ আসতে সময় লাগে না। এমনও তো হতে পারে তোমার সাথে এমন কিছু হলো, তখন তোমার অহংকারটাও ভেঙে যেতে পারে। আরে এসব সেকেলে কথাবার্তা বাদ দাও, এসব কথা লোকজন এমনি এমনিই বলে, এসব কথায় কান দিও না। এটা কোনো অহংকারের কথা না, এটা আমার টাকা, আমি কাকে দেব নাকি কাকে দেব না সেটা আমার নিজস্ব ব্যাপার। এদিকে রূপ ও তার বউ অনেক হতাশ হয়ে পড়ে, আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাই, কিন্তু কেউই তাকে টাকা ধার দেয় না। সকলে টাকা ধার দেওয়ার জন্য নিষেধ করে দেয়। সে সকলের কাছে গিয়েই তার কষ্টের কথা বলে, যে তার কাছে টাকা পয়সা নেই, তার মেয়ের কষ্টের সমস্যার কথা বলে। রূপ সকলের কাছে আকুত মিনতি করতে থাকে, কিন্তু কেউই তাকে টাকা ধার দেয় না। মা, ও মা, আমার শরীর অনেক ব্যথা করছে, অনেক কষ্ট হচ্ছে মা, কিছু একটা করো মা। ওগো, আপনি কিছু একটা করেন, আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে, কিছু একটা করুন। এমন করলে যে আমার মেয়েটা আর বাঁচবে না গো। মরে গেলে তাকে মরতে দাও, সে জানুক সে গরিব পিতার ঘরে জন্ম নিয়েছে। আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি সকলের কাছে টাকা ধার চাইতে চাইতে, কেউ আমাকে একটা টাকাও ধার দেয়নি। এখন আমি কি করব? কারোর কাছ থেকে তো আর জোর করে টাকা কেড়ে নিতে পারি না। ওগো, আপনি এরকম কথা বলবেন না। আপনি একবার মহাজনের কাছে গিয়ে বলেন আমার মেয়েটা অনেক অসুস্থ, দেখবেন সে কোনো না কোনো একটা সাহায্য অবশ্যই করবে। মহাজন মশাই, আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে আছে, তাকে চিকিৎসা করা দরকার, কিন্তু আমার কাছে একটা টাকা পয়সাও নেই আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্য। আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে টাকা ধার চেয়েছি, কিন্তু কেউ আমাকে একটা টাকাও ধার দেয়নি। এখন একমাত্র আপনিই বাকি আছেন আমাকে সাহায্য করার জন্য। রূপ, তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পাচ্ছি। দুঃখের সময়ে কেউই কাউকে সাহায্য করে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেটুকু সময় সাথে থাকে, যতক্ষণ মানুষের কাছে টাকা পয়সা থাকে, অভাবের সময় সবাই দূরে সরে যায়। কিন্তু রূপ, তোমাকে একটা কথা বলতে চাই, আমারও অনেক কষ্ট হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি তো জানো যে এই বছর আমার ফসলগুলো নষ্ট হওয়ার কারণে আমার অনেক লোকসানে পড়তে হয়েছে। আমিও অনেক সমস্যার ভিতরেই আমার সংসারটা চালাচ্ছি, কোনো রকম ছোট মোটো ধান্দা পানি করে। কোনো সমস্যা নেই মহাজন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যখন সাহায্য করেনি, তখন আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন? এখন তো ওপরওয়ালাই ভরসা, এখন ওপরওয়ালা যা করবে তাই মেনে নিতে হবে। এই কথা বলে রূপ সেখান থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে লাগে। যেতে যেতে রূপ মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তখনই রাস্তা দিয়ে এক ভদ্রলোক আসছিল। যখন সে দেখতে পেল রূপ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, তখন রূপের প্রতি তার দয়া চলে আসলো। আরে এই লোক তো রাস্তায় পড়ে আছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না, ওকে সাহায্য করতেই হবে আমাকে। তারপর ভদ্রলোক রূপকে তার বাড়ি নিয়ে যায় এবং রূপকে অনেক সেবা যত্ন করে। কিছু সময় পরে রূপের জ্ঞান ফিরে আসে। আরে আমি এখন কোথায়? আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখন হঠাৎ করে কোথায় চলে এসেছি?
আমাকে এখনই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তুমি রাস্তার মাঝে পড়েছিলে, এই জন্যই আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি। তোমার এখন বাড়ি ফিরে যাওয়া ঠিক হবে না, তোমাকে আগে কিছু সময় বিশ্রাম করতে হবে, তারপর তুমি তোমার বাড়ি ফিরে যেও। আপনি কেন আমাকে সাহায্য করলেন? আপনি তো আমাকে চেনেনও না, জানেনও না, তারপরেও কেন আপনি আমাকে সাহায্য করলেন? আমাকে আপনি বাড়িও নিয়ে আসলেন, আবার অনেক সেবা যত্নও করলেন। দেখো, জীবনে শুধু নিজের লাভের হিসাব করলেই চলে না, কেননা এই দুনিয়াতে আমরা মানুষ এক একজনের বিপদে আরেকজনের সাহায্য করব, এটাই আমাদের কর্তব্য। যদি কোনো ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকে, তাহলে আমাদের কর্তব্য তাকে সাহায্য করা। এমনিও তো হতে পারে তুমি বিপদের সময় অন্য মানুষকে সাহায্য করেছো, কিন্তু হ্যাঁ, কিছু লোক আছে যারা শুধু নিজের লাভের চিন্তাই করে। অন্য লোক দুঃখ কষ্টে আছে কিনা, না খেয়ে আছে কিনা, বা মরুক কিংবা বাঁচুক, সে চিন্তা ভাবনা কিছুই করে না। হ্যাঁ, তারপরেও কিছু ভালো লোক আছে অবশ্যই। তবে তুমি কোথায় গিয়েছিলে যে এভাবে রাস্তার এক কোণায় পড়েছিলে? আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে আছে, আমার কাছে একটা টাকা পয়সাও নেই যে আমার মেয়ের চিকিৎসা করাবো। আমি আমার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলাম টাকা ধার চাইতে আমার মেয়ের চিকিৎসা করানোর জন্য, কিন্তু কেউই আমাকে টাকা দেয়নি। শেষমেশ আমি আমার মহাজনের কাছে গিয়েছিলাম টাকা ধার করার জন্য, কিন্তু সেও আমাকে মানা করে দিয়েছে। আমি এসব কথা ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার মাথা ঘুরে যায় আর আমি পড়ে যাই। তারপরে আমার কিছুই মনে ছিল না, এবং জেগে ওঠার পর সামনে আপনাকেই দেখতে পাই। তারপর সেই ভদ্রলোক রূপকে অনেকগুলো টাকা দেয়। এই টাকাগুলো দিয়ে তোমার মেয়ে চিকিৎসা করাবে, আর যেগুলো টাকা বেঁচে থাকবে সেই টাকাগুলো দিয়ে তুমি একটা ভালো ব্যবসা করবে। যখন তোমার কাছে টাকা পয়সা বেশি হয়ে যাবে, তখন তুমি আমার টাকাগুলো আমাকে পরিশোধ করে দিও। কিন্তু আপনি আমাকে চেনেনও না, জানেনও না, তারপরেও এত বড় সাহায্য কেন করছেন? আপনি এখন আমার বাপ মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ঊর্ধ্বে। আমি আপনার এত বড় উপকারের কত খুশি হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আরে ভাই, এটা কোনো বড় বিষয় না, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাড়ি গিয়ে তোমার মেয়েকে চিকিৎসা করাও। তারপর রূপ তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায়। তারপর রূপ তার মেয়েকে চিকিৎসা করায় এবং কিছুদিনের মাঝেই তার মেয়ে সুস্থ সবলভাবে ফিরে আসে। ওগো, আপনি তো আমাকে বললেন না এতগুলো টাকা কোথায় পেয়েছেন? লক্ষ্মী, এই টাকাগুলো আমাকে এক ভদ্রলোক দিয়েছিল, কিন্তু আমি তাকে চিনি না সে কোন ব্যক্তি ছিল, কিন্তু সে আমার কাছে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ঊর্ধ্বে। তার পরিচয় আমি জানতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার পরিচয় দেয়নি। সে আমাকে বলেছে সে নাকি আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিল। সে আমাকে টাকাগুলো দিয়ে বলল তোমার মেয়ে চিকিৎসা করাবে, আর যেগুলো টাকা বেঁচে থাকবে সেই টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা করবে, দিয়ে তোমার জীবন জীবিকা নির্ভর করবে। ঠিকই বলেছেন আপনি, সেই ব্যক্তি সবার চেয়ে ঊর্ধ্বে। লক্ষ্মী, আমার কাছে এখনো অনেকগুলো টাকা বেঁচে আছে। এখন মনে হচ্ছে এই টাকাগুলো দিয়ে কোনো একটা ব্যবসা করি, কিন্তু আমি বুঝতে পারছি না কোন ব্যবসাটা করব। ওগো, আমরা একটা সিঙ্গারার দোকান চালু করি, সেই দোকানে সিঙ্গারা বিক্রি করব। আপনি তো জানেনই আমি কত সুন্দর সিঙ্গারা বানাতে পারি। তুমি ঠিক বলেছ লক্ষ্মী, তোমার সিঙ্গারা সকল মানুষ ভালোবাসে খেতে। আমি এক্ষুনি বাজারে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসছি, কালকে থেকে আমরা সিঙ্গারার দোকান চালু করব। তারপর বাজারে গিয়ে সিঙ্গারা বানানোর জন্য জিনিসপত্র নিয়ে আসে, আর পরের দিন থেকে সে সিঙ্গারার দোকানে সিঙ্গারা বেচতে শুরু করে। আরে রূপ ভাই, এখন দেখি তুমি সিঙ্গারার দোকান চালু করে দিয়েছো। দেখি তো তোমার সিঙ্গারাগুলো কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, কেন না ভাই, আমি তোমাকে এক্ষুনি সিঙ্গারা খেতে দিচ্ছি। নাও ভাই, দেখো তো সিঙ্গারাগুলো কেমন খেতে। তারপর সেই লোক সিঙ্গারা খেতে লাগে। সে লোক খেতে খেতে অনেকগুলো সিঙ্গারা খেয়ে ফেলে। সিঙ্গারাগুলো অনেক ভালো লেগেছে খেতে, খেতে খেতে প্রায় 10টা সিঙ্গারা খেয়ে ফেলে। আরে রূপ, তুমি সিঙ্গারাতে এমন কি দিয়েছো? পেট ভরে যাচ্ছে কিন্তু মনই ভরছে না, মনে হচ্ছে আরো 4-5টা সিঙ্গারা খেয়ে নিই,
কিন্তু এখন আর খাবো না। যদি বেশি খাই তাহলে তো পেট খারাপ করবে। কিছুদিনের মধ্যেই রূপের সিঙ্গারার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে রূপের সিঙ্গারা খাওয়ার জন্য লোক আসে। এই কথা মহাজনের কান পর্যন্ত পৌঁছে যায়। তারপর মহাজন রূপের দোকানে আসে। আরে বাহ রূপ, অনেক বড় দোকান খুলে দিয়েছিস দেখছি। কয়েকদিন আগেই তো মানুষের বাড়ি বাড়ি টাকা ধার চেয়ে বেড়াচ্ছিলি, হঠাৎ করে এত অল্প সময়ে কিভাবে এত টাকা পয়সা পেলি, যা দিয়ে তুই এত বড় দোকান খুলে নিলি? মহাজন মশাই, এই সবই ওপরওয়ালার দয়া। তার কাছে কোনো কিছুরই কমতি নেই, সে সবার খেয়াল রাখে। আরে বাহ, আজকাল তো খুব জ্ঞানের কথাও বলছিস দেখি। তোর সিঙ্গারার দোকানের অনেক নাম শুনেছি, তা দেখি তো তোর সিঙ্গারাগুলো কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ মহাজন মশাই, কেন না। লক্ষ্মী, এখনই মহাজনকে সিঙ্গারা দাও। যখন মহাজন লক্ষ্মীর হাতের তৈরি সিঙ্গারা খায় তখন সে তার প্রশংসাই করতে থাকে। আরে বাহ, কত সুন্দর সিঙ্গারা। রূপ, তোর বউয়ের হাতের সিঙ্গারা তো অনেক মজাদার। সত্যিই, এরকম সিঙ্গারা আমি কখনোই খাইনি। আচ্ছা, আমি এখন যাচ্ছি। তোর সিঙ্গারার দাম কত হয়েছে রে? মহাজন, এ আপনি কেমন কথা বলছেন? আপনার কাছে আমি কিভাবে দাম নেব? আরে ভাই রূপ, তুমি কেন টাকা নেবে না? এটা তোমার ব্যবসা। ব্যবসার কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই চলে না। যদি তুমি এভাবেই ব্যবসা চালাও তাহলে তো তুমি অনেক সমস্যার ভিতরে পড়বে। হ্যাঁ, আমি তোমায় ওই দিনে সাহায্য করতে পারিনি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাচ্ছি। ভাই, আমি এখন তোমাকে টাকা দিলাম, এই টাকা তুমি নিয়ে নাও। তারপর মহাজন রূপকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন যখন রূপ তার বাড়ির ভিতরে ছিল তখনই তার বন্ধু রবি আসে। রূপ, আমার ছেলে অনেক অসুস্থ, বিছানায় পড়ে আছে। কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না, শুধু একমাত্র তুই বাকি আছিস যে আমাকে সাহায্য করতে পারে। আরে রবি দাদা, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি। তারপর রূপ রবিকে টাকা দিয়ে দেয়। তখনই রবি মনে মনে ভাবে, আমি যেভাবে তাকে টাকা দিইনি ঠিক তেমনই সে আমাকে টাকা দেবে না, কিন্তু সে সেরকমটা করেনি, সে আমাকে সাহায্য করেছে। এসব দেখে রবি তার নিজের ভুল বুঝতে পারে আর রূপকে বলে ওঠে, আজ আমি বুঝতে পেরেছি আসল বন্ধুর পরিচয়। তুমি বিপদে পড়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করিনি, আর তোমার দুঃখ কষ্ট নিয়ে আমি হাসি তামাশা করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু আজকে আমার চোখ খুলে গিয়েছে। টাকা পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়। এই দুনিয়াতে অর্থ সম্পদ সবকিছু মানুষের লোভ লালসা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়াতে ভালো বন্ধু সকল অর্থ সম্পদের চাইতে বেশি মূল্যবান। আমি আমার ভুল বুঝতে পেরেছি বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও মিত্র। আরে ভাই রবি, কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি যা কিছু করেছি এটা আমার কর্তব্য ছিল। সত্যিকারের বন্ধুর আসল পরিচয় হচ্ছে একজনের দুঃখ কষ্টের মাঝে আর এক বন্ধু তাকে সাহায্য করবে। তোমার উপরে যেটা আমার কর্তব্য ছিল আমি সেটা পালন করেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু নয়, বন্ধুই হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। এটা সত্য কথা যে আমি তোমাকে আমার মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ছেলের চিকিৎসা করাও। লক্ষ্মী, আমাদের কাছে বেশ ভালোই টাকা পয়সা জমা হয়েছে এবং কি আমাদের সংসারটাও বেশ ভালো মতোই চলছে। আমার এখন মনে হচ্ছে ওই ব্যক্তির টাকাগুলো ফেরত দেওয়া উচিত। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। দুঃখ কষ্টের মাঝে যে ব্যক্তি আমাদেরকে সাহায্য করেছিল বলেই আজ আমরা এই সুখের মুখ দেখতে পেয়েছি। এসব কিছুই তার সাহায্যের কারণে আমরা এতদূর আসতে পেরেছি। এখন আপনি তার টাকাগুলো ফেরত দিয়ে আসেন। এরপর রূপ সেই ভালো ব্যক্তিকে টাকা ফেরত দেওয়ার জন্য রওনা দেয়। যখন সেই ব্যক্তির বাড়িতে যায় তখন সে দেখতে পায় তার বাড়িতে ভালো লোক নেই, সেখানে অন্য একটা লোককে দেখতে পায় এবং তাকে বলে ওঠে, আরে দাদা, এই বাড়িতে আগে অন্য একজন ব্যক্তি ছিল, তার সাথে আমি দেখা করতে চাই। আপনি কোন ব্যক্তির কথা বলছেন? তার নামটা বলুন। আমি তার নাম তো জানি না, কিন্তু সে অনেক ভালো মনের ব্যক্তি ছিল। আরে, আমি তো এরকম কোনো ব্যক্তিকে চিনি না। আমি তো এখানে 20 বছর ধরে বসবাস করছি।
আরে দাদা, আমার ভালো করেই মনে আছে, সেই ব্যক্তি আমাকে এই বাড়িতেই নিয়ে এসেছিল। একই ফালতু কথা বলছো? আমি বারবার বলছি যে আমি এখানে 20 বছর ধরে বসবাস করি, অন্য কোনো লোক এখানে কি করে থাকবে? এখানে কেউ থাকে না। তুমি তো আমার সময় নষ্ট করছো। এখন তুমি যাও, এখন আমাকে কাজ করতে দাও। এইসব পাগল ছাগল লোক কোথা থেকে আসে কে জানে। তারপর রূপ বাড়ি ফিরে আসে, এসে তার স্ত্রীকে বলে ওঠে, লক্ষ্মী, আজকে আমাকে এক রহস্যময় সম্মুখীন হতে হলো। আমাকে সেই ভালো ব্যক্তি যে যার বাড়িতে আমায় নিয়ে গিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, তাকে দেখতে পেলাম না, অন্য একজনকে দেখতে পেলাম, এবং তাকে যখন জিজ্ঞাসা করলাম সে বলল যে এখানে কেউ থাকে না, সে এই বাড়িতে 20 বছর ধরে বসবাস করে, সে ছাড়া আর অন্য কোনো ব্যক্তি সেখানে থাকে না। কি? আপনার মনে আছে তো যে ওই ভালো ব্যক্তি আপনাকে ওই বাড়িতেই নিয়ে গিয়েছিল? আরে হ্যাঁ, ঠিক মতোই মনে আছে। ওই বাড়ির সবকিছুই আমি সুন্দরভাবে চিনতে পেরেছি। ওই ব্যক্তি আমাকে ওই বাড়িতেই নিয়ে গিয়েছিল। আমি ওখানে কম করে 4-5 ঘন্টা ছিলাম। আমার তো মনে হচ্ছে এইসব ওপরওয়ালার দয়া, আপনার সততা এবং মানুষের প্রতি স্নেহ ভালোবাসার কারণেই ওপরওয়ালা আপনার উপরে খুশি হয়ে এরকমটা করেছে। তারপর রূপ সকল অসহায় মানুষের সাহায্য করতে থাকে। একসময় রূপ অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করে নেয়। এভাবেই তারা সবাই মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।